আসসালামু আলাইকুম সবাইকে। যারা এবার এইচএসসি পরীক্ষা দিয়েছো এবং অ্যাডমিশন যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আমি জানি এই অ্যাডমিশন সিজনটা কতটা কনফিউজিং। চারিদিকে এখন হাজারটা সাবজেক্ট, এক একটা সাবজেক্টের কাজের ক্ষেত্র এক এক রকম এবং এক একটা সাবজেক্টের ভবিষ্যৎ সম্ভাবনাও এক এক রকম। বর্তমানে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে কম্পিউটার সায়েন্স, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং, ন্যানোম্যাটেরিয়ালস অ্যান্ড সিরামিক্স ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মতো নতুন নতুন ফিল্ডের পাশাপাশি রয়েছে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যালের মতো ট্র্যাডিশনাল বিষয়গুলো। এই সব কিছুর ভিড়ে একটা নাম হয়তো প্রায়ই আমাদের কানে আসে, কিন্তু আমরা অনেকেই এর সম্পর্কে পরিষ্কারভাবে জানি না। আর সেই নামটি হলো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নামটা শুনলেই আমাদের মাথায় কিছু কমন ধারণা চলে আসে, যেমন এখানে শুধু কেমিস্ট্রি আর কেমিস্ট্রি। একদমই না। কেমিস্ট্রি হলো এই ফিল্ডের ভাষা, কিন্তু কেমিক্যাল ইঞ্জিনিয়ারদের মূল কাজটা আরও ব্যাপক। ২ নম্বর মিথ হলো এখানে মনে হয় সারাদিন ল্যাবেই সাদা অ্যাপ্রন পরে কাজ করে যেতে হয়। এইটাও ভুল। ল্যাবের কাজটা কেমিক্যাল ইঞ্জিনিয়ারদের রিসার্চের একটা ছোট অংশ মাত্র। একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার একটা ছোট ল্যাব থেকে শুরু করে একটা ফ্যাক্টরির কন্ট্রোল রুম অথবা কোনো একটা কোম্পানির ডিজাইন অফিস অথবা যে কোনো মাল্টিন্যাশনাল কোম্পানির হেডকোয়ার্টার পর্যন্ত কাজ করতে পারে। এবং ৩ নম্বর হলো কেমিক্যাল ইঞ্জিনিয়ারদের চাকরি মানেই মনে হয় শুধু তেল গ্যাসের কোম্পানি। অবশ্যই না। যদিও কেমিক্যাল ইঞ্জিনিয়ারদের চাকরির একটা বড় সেক্টর হচ্ছে তেল গ্যাসের কোম্পানি, কিন্তু আপনি নিত্য প্রয়োজনীয় বিভিন্ন দ্রব্য, যেমন যে টুথপেস্ট ব্যবহার করেন, যে ওষুধ খান, যে মোবাইল ফোন কিংবা যে ল্যাপটপটা ব্যবহার করছেন, তার সব কিছুতেই কেমিক্যাল ইঞ্জিনিয়ারদের অবদান আছে। তাহলে এত সব ধারণা যদি ভুল হয়, কেমিক্যাল ইঞ্জিনিয়ারদের আসল কাজটা কি, অর হোয়াট ইজ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই নিয়ে আজকে আপনাদের সামনে আমি হাজির হয়েছি এম সাদাত রহমান এবং আমার বন্ধু মোহাম্মদ ওমায়ের আহমেদ। আমরা দুইজনই বুয়েটে কেমিকৌশল বিভাগে ২য় বর্ষে অধ্যয়নরত। কেমিক্যাল ইঞ্জিনিয়ারদের মূল কাজটা একটিমাত্র কনসেপ্টের উপরে দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে স্কেল আপ। যে কোনো একটা প্রোডাক্ট, সেটা আপনার নিত্য প্রয়োজনীয় যে কোনো দ্রব্য হতে পারে অথবা আরও গুরুত্বপূর্ণ কোনো প্রোডাক্ট হতে পারে, তার প্রোডাকশনের ২টা অংশ আছে। একটা হচ্ছে ল্যাবরেটরিতে এই প্রোডাক্টটা তৈরি করার মূল কেমিক্যাল ফর্মুলাটা আবিষ্কার করা এবং সেই ফর্মুলাকে ব্যবহার করে ফ্যাক্টরি লেভেলে প্রোডাক্টটার প্রোডাকশনের জন্য প্রয়োজনীয় পরিবর্তন সাধন করা। এই যে ল্যাবরেটরি বেসড সিনথেসিস অ্যান্ড ম্যাস স্কেল সিনথেসিস, এই দুইয়ের মাঝে যে সেতু বন্ধনটা কাজ করে সেটা হচ্ছে স্কেল আপ, এবং এখানেই কেমিক্যাল ইঞ্জিনিয়ারদের মূল কাজ। আমরা যদি একটা সহজ উদাহরণ নিয়ে ব্যাপারটা চিন্তা করি, ধরুন আপনি বাসায় ১ কাপ চা বানাবেন। খুবই সহজ, তাই না? যদি আপনাকে বলা হয় যে একটা বিয়ের অনুষ্ঠানের জন্য আপনাকে ১৫০০ কাপ চা বানাতে হবে, তখন কি হবে? তখন কিন্তু আপনাকে নতুন নতুন সমস্যা নিয়ে ভাবতে হবে। যেমন, এত চা আমি একসাথে কিভাবে কোন পাত্রে বানাবো, পাত্রটার আকৃতি কীরকম হবে, এত বড় একটা পাত্র কিভাবে আমি সমানভাবে গরম রাখবো, এবং আমি কিভাবে নিশ্চিত করব যে প্রতি কাপ চায়ের মধ্যে চিনির পরিমাণ সমান পড়বে। একটা এত বড় পাত্র গরম রাখার এই পুরো প্রক্রিয়াটা নিরাপদভাবে আমি কিভাবে করতে পারি? এই যে ১ কাপ চা থেকে ১০০০ কাপে যাওয়ার জন্য আমাদেরকে অতিরিক্ত এত কিছু নিয়ে চিন্তা করতে হচ্ছে, এই ঘটনাটাকে বলা হয় স্কেল আপ। আর এই স্কেল আপ সংক্রান্ত সকল সমস্যার সমাধান করে থাকেন একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার। চলুন এবার আমরা একটা বাস্তব উদাহরণ দেখি। বিজ্ঞানী হেবার ল্যাবে প্রমাণ করেছেন যে উচ্চ চাপ এবং তাপে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের বিক্রিয়ায় অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়, যা বিভিন্ন ধরনের সার অর্থাৎ ফার্টিলাইজার তৈরির মূল উপাদান। এবং তার এই ল্যাবরেটরির আবিষ্কার কৃষিক্ষেত্রে একটা যুগান্তকারী আবিষ্কার ছিল। কিন্তু পৃথিবীতে তো আর মানুষ একজন না, পৃথিবীতে কোটি কোটি মানুষ। অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনের জন্য আমাদের হয়তো ৩০০০ টন পার ডে অ্যামোনিয়া প্রোডাকশন করা হতে পারে। এই যে এত বড় একটা স্কেল আপ, এই স্কেল আপটা কীভাবে করা সম্ভব? এখানেই বিজ্ঞানী বশ, উনি একজন প্রকৃত অর্থে কেমিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন, তার অবদান রয়েছে। বিজ্ঞানী বশ যখন এই প্রক্রিয়াটিকে স্কেল আপ করতে গেলেন, তখন কিন্তু তাকে অনেকগুলো বিষয় চিন্তা করতে হয়েছিল। যেমন, এত বড় একটা বিক্রিয়া ঘটানোর জন্য আমি কেমন রিঅ্যাক্টর ব্যবহার করব, উচ্চ চাপ এবং তাপ এই রিঅ্যাক্টরের উপাদান সহ্য করতে পারবে কিনা, রিঅ্যাক্টরটা আসলে কিসের তৈরি হতে হবে। তারপর এই বিক্রিয়ার কাঁচামাল অর্থাৎ নাইট্রোজেন এবং হাইড্রোজেন আমি সবচেয়ে সাশ্রয়ীভাবে কোন উৎস থেকে আনতে পারি। উৎস থেকে আমি যখন এই কাঁচামালগুলোকে রিঅ্যাক্টর পর্যন্ত নিয়ে আসব, মাধ্যম হিসেবে আমি কি ধরনের ম্যাটেরিয়াল ব্যবহার করব বা কি ধরনের ডিভাইস ব্যবহার করব, এবং সেই ডিভাইসগুলোর আকৃতি কীরকম হবে, এবং রিঅ্যাকশন হওয়ার পর
আমাদের যেই কাঁচামালগুলো রয়ে যাবে সেই কাঁচামালগুলো কি আমি বাইরে ফেলে দিব, নাকি সেগুলো আবার রিসাইকেল করব? যদি রিসাইকেল করি তাহলে আমাদের কত পরিমাণ রিসাইকেল করতে পারবো? রিসাইকেল করার জন্য আমাদের কী কী ধরনের ম্যাটেরিয়াল ব্যবহার করতে হবে, সেগুলোর খরচ কীরকম পড়বে? বিক্রিয়ায় যে ওয়েস্ট ম্যাটেরিয়ালগুলো তৈরি হবে সেগুলো আমরা কিভাবে ম্যানেজ করব? ধরা যাক বিক্রিয়াটা শুরু হলো, বিক্রিয়াটা শুরু হওয়ার 10 মাস পরে বা 1 মাস পরে অথবা 2 মাস পরে যদি কোনো মেশিনে কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে আমরা কিভাবে ব্যাপারটাকে ট্যাকেল করব? এত বড় যে একটা রিঅ্যাক্টর, এই বিক্রিয়া যে দিনের পর দিন ধরে চলতে থাকবে, এত দিন ধরে এই রিঅ্যাকশনের মধ্যে যেই উচ্চ চাপ এবং উচ্চ তাপ সেটা আমরা মেনটেন করব কিভাবে, এবং সেটা কিভাবে সাশ্রয়ীভাবে করা যায়? কেমিক্যাল ইঞ্জিনিয়াররা পৃথিবীর জন্য ঠিক কী কীভাবে অবদান রাখতে পারেন, অথবা আমরা কেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের এই ফিল্ডটা নিয়ে মাথা ঘামাবো? কেমিক্যাল ইঞ্জিনিয়াররা বিভিন্নভাবে পৃথিবীর বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখতে পারে। প্রথমত, আমাদের নিত্য প্রয়োজনীয় বিভিন্ন দ্রব্য এই সব কিছু সস্তায় এবং বিপুল পরিমাণে উৎপাদনযোগ্য করে তোলার পেছনে মূল কারিগররা হলেন কেমিক্যাল ইঞ্জিনিয়াররা। এছাড়া পরিবেশের মধ্যে বিদ্যমান যে কলকারখানা বা ফ্যাক্টরি, এই ফ্যাক্টরিগুলোর দূষিত পানিকে পরিশোধন, ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে বাতাসকে দূষণমুক্ত করা, প্লাস্টিকে রিসাইকেল করা এবং বর্জ্য থেকে শক্তি অর্থাৎ ওয়েস্ট টু এনার্জি তৈরি করার মতো পরিবেশ বান্ধব প্রযুক্তি ডিজাইন করা কেমিক্যাল ইঞ্জিনিয়ারদের একটা অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। এছাড়া ল্যাবে তৈরি হওয়া এক ফোঁটা ভ্যাকসিন বা ওষুধ, এটা কোটি কোটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে প্রোডাকশন প্ল্যান্ট ডিজাইন অর্থাৎ স্কেল আপ, সেটা কেমিক্যাল ইঞ্জিনিয়ারদের দ্বারাই সম্ভব। এবং কোভিডের সময় এই ভ্যাকসিনের গুরুত্ব আমরা হাড়ে হাড়ে টের পেয়েছি। এবার আসা যাক যে প্রশ্নটার জন্য আমরা অনেক বেশি আগ্রহী থাকি, অর্থাৎ বাংলাদেশে কেমিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য চাকরির সুযোগ কেমন। তো চলো আমরা কিছু টপ সেক্টরগুলো কেমিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য দেখে নিই, যেগুলো বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য। প্রথম হচ্ছে পাওয়ার অ্যান্ড এনার্জি সেক্টর। পাওয়ার এবং এনার্জি সেক্টরে মূলত কেমিক্যাল ইঞ্জিনিয়াররা র ম্যাটেরিয়াল থেকে এফিশিয়েন্টলি, সেফলি এবং এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি উপায়ে তারা এনার্জি তৈরি করার জন্য কাজ করে থাকেন। বাংলাদেশে বিভিন্ন ধরনের কোম্পানিগুলো কেমিক্যাল ইঞ্জিনিয়ারদের বিভিন্ন পোস্ট রয়েছে। এরপরে রয়েছে ফার্মাসিউটিক্যালস। ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোতে কেমিক্যাল ইঞ্জিনিয়াররা মূলত একটা ওষুধের স্কেল আপ প্রক্রিয়ায় তারা নিয়োজিত থাকেন, এবং বাংলাদেশে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর নাম আমরা সবাই কম বেশি জানি। অনেক ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে যেগুলো কেমিক্যাল ইঞ্জিনিয়ারদেরকে হায়ার করে থাকে। তারপরে আছে আমাদের ফাস্ট মুভিং কনজিউমার গুডস, এই ক্ষেত্রগুলো। তো এই সকল ফ্যাক্টরিগুলোতে কেমিক্যাল ইঞ্জিনিয়াররা মূলত কোয়ালিটি কন্ট্রোল, প্রসেস কন্ট্রোল এবং প্রসেস অপটিমাইজেশন এই ধরনের কাজে নিয়োজিত থাকেন, এবং বাংলাদেশে কোম্পানিগুলোতে কেমিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য বিভিন্ন পোস্ট রয়েছে। এরপরে আছে আমাদের কেমিক্যাল এবং ফার্টিলাইজার ইন্ডাস্ট্রিজ। বাংলাদেশে কাফকো, যমুনা ফার্টিলাইজার, পেট্রো বাংলা, তিতাস গ্যাস ইত্যাদি কোম্পানিগুলো কেমিক্যাল ইঞ্জিনিয়ারদেরকে হায়ার করে থাকে। এছাড়া টেক্সটাইল এবং ডাইং ইন্ডাস্ট্রিগুলোতে কাপড়ের ডাই, ফিনিশিং, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ইত্যাদি ম্যানেজ করার ক্ষেত্রে কেমিক্যাল ইঞ্জিনিয়ারদের অবদান রয়েছে। এক্ষেত্রে বাংলাদেশে ফকির অ্যাপারেলস, হামিম গ্রুপ, ডিবিএল, সালমা গ্রুপ ইত্যাদি বড় বড় কোম্পানির নাম চলে আসে। এবং সবশেষে আসছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। বিভিন্ন প্রাইভেট কোম্পানিগুলোতে অথবা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতেও শিক্ষকতার মাধ্যমে অথবা রিসার্চার হিসেবে যোগদান করে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরে গবেষণা করে অবদান রাখার মতো সম্ভাবনা রয়েছে। এছাড়া গ্যাস এবং পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রিতে তো কেমিক্যাল ইঞ্জিনিয়ারদের অবদান রয়েছেই। বাংলাদেশে গ্যাস এবং পেট্রোলিয়ামের বেশ কিছু সংখ্যক ইন্ডাস্ট্রি বিদ্যমান যেখানে কেমিক্যাল ইঞ্জিনিয়ারদের পোস্ট রয়েছে। এত জব সেক্টরের মাঝেও কিন্তু একটা কিন্তু আছে। কিন্তুটা হচ্ছে, এই বিশাল লিস্ট দেখে তোমাদের মনে হতেই পারে যে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করলে হয়তো আমার আর চাকরির অভাব হবে না। কিন্তু এখানে আমি তোমাদের একটা বাস্তব চিত্র তুলে ধরতে চাই, যেটা আমি আমার সিনিয়র ভাই বা আমার সিনিয়র কেমিক্যাল ইঞ্জিনিয়াররা যারা বিভিন্ন চাকরি ক্ষেত্রে এখনই কর্মরত আছেন তাদের কাছ থেকে জেনেছি, এবং এটা তোমাদেরও জানা খুবই জরুরি। বাস্তবতা হলো কেমিক্যাল ইঞ্জিনিয়ারদের পদ সংখ্যা একটা ফ্যাক্টরিতে খুবই কম পরিমাণে থাকে। অর্থাৎ একটা ফ্যাক্টরিতে হয়তো অনেক মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার দরকার হতে পারে, কিন্তু প্রোডাকশন প্রসেস ডিজাইন, অপটিমাইজেশন, নিয়ন্ত্রণের জন্য কোর কেমিক্যাল ইঞ্জিনিয়ারদের পদ থাকে হচ্ছে হাতে গোনা কয়েকটা। এটা হচ্ছে বেসরকারিদের ক্ষেত্রে। আবার সরকারিতে ঝামেলা হচ্ছে, যে সকল পদগুলো সরকারি বিভিন্ন চাকরি ক্ষেত্রে বিএসসি ইঞ্জিনিয়ারদের থাকার কথা ছিল, সে সকল পদগুলো ডিপ্লোমা টেকনিশিয়ানদের দৌরাত্বের কারণে সেই পদগুলো এখন ফিল আপ হয়ে যাচ্ছে।
বিধায় বিএসসি ইঞ্জিনিয়াররাও কিন্তু এখন সরকারি চাকরির ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং পোস্টে জয়েন করা খুবই কষ্ট হয়ে যাচ্ছে। প্রতি 3 থেকে 4 বছর পর পর একটা একটা করে সার্কুলার আসে এবং সেই সার্কুলারের পেছনে ছুটতে থাকেন হাজার হাজার ইঞ্জিনিয়ার। তাই বিভিন্ন কোম্পানিতে কেমিক্যাল ইঞ্জিনিয়ার নিয়োগ হয় খুব সতর্কভাবে। এই কারণে কেমিক্যাল ইঞ্জিনিয়ারদের সেক্টরে প্রতিযোগিতা যে কম, এই ব্যাপারটা ভাবলে কিন্তু চলবে না। তাই এই সকল টপনচ চাকরিগুলোতে তারাই সুযোগ পাবে যাদের একাডেমিক রেজাল্ট, নলেজ বা কমিউনিকেশন, লিডারশিপ এই সকল স্কিল সব দিক থেকে যারা টপনচ থাকে তারাই এই সকল ফিল্ডগুলোতে চান্স পায়। কিন্তু এই কথাগুলো শুনে ভয় পেয়ে যাওয়ার কোনো কারণ নেই। এটার একটা দারুণ ইতিবাচক দিক আছে। তুমি বের হয়ে গিয়ে শুধুমাত্র যে কেমিক্যাল ইঞ্জিনিয়ারদের পদে সীমাবদ্ধ থাকবে, ব্যাপারটা এরকম না। এমন অনেক অনেক উদাহরণ আছে যারা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি অর্জন করে তারপর এমবিএ করে তারা কোম্পানির বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের দিকে চলে গিয়েছেন। আবার এমন অনেক উদাহরণ আছে যারা কম্পিউটার প্রোগ্রামিংয়ের দিকে মনোযোগ দিয়ে ডাটা অ্যানালিস্ট অথবা বিভিন্ন আইটি ক্ষেত্রে যোগদান করেছেন। তাহলে এই অংশের ফাইনাল মেসেজটা কি? ফাইনাল বার্তাটা হচ্ছে, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করলে হাজার হাজার চাকরির দরজা খোলা থাকবে, ব্যাপারটা এরকম না। এবং কোনো ইঞ্জিনিয়ারিং সেক্টরের ক্ষেত্রেই ব্যাপারটা এরকম না। বরং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং তোমাকে কিছু গুরুত্বপূর্ণ এবং হাই ইম্প্যাক্ট রোলের জন্য ভবিষ্যতে প্রস্তুত করবে। এবং তুমি যদি বিভিন্ন কারণে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং সেক্টরে নাও থাকতে চাও, তুমি এমন সব নলেজ এই ডিগ্রি থেকে অর্জন করবে যেগুলো ব্যবহার করে তুমি অন্যান্য অনেক জায়গায় নিজের ক্যারিয়ারকে সুইচ করতে পারো। তো সবাই দেখতেই পাচ্ছ, একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ারের কাজের সুযোগ কিন্তু অনেক বিশাল এবং বৈচিত্র্যময়। এটা শুধু তেল, গ্যাস বা সার কারখানা বা শুধুমাত্র ল্যাব ওয়ার্কের মধ্যেই সীমাবদ্ধ না, বরং এটার ব্যাপ্তি অনেক বৃহৎ। আর কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং যে শুধু কেমিস্ট্রিরই মিশ্রণ, আশা করি এই ভুল ধারণাটা আমি ভাঙতে পেরেছি। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং হলো বিজ্ঞান, গণিত, অর্থনীতির একটা সমন্বয়, যেটা ল্যাবের একটা ছোট আবিষ্কারকে এমন একটা প্রোডাক্টে পরিণত করতে পারে যেটা লক্ষ লক্ষ মানুষের জীবন বদলে দিতে পারে। যদি তুমি জটিল সমস্যা সমাধানের মাধ্যমে পৃথিবীর জন্য বিশুদ্ধ শক্তি, জীবন রক্ষাকারী ওষুধ অথবা পরিবেশ রক্ষা অথবা বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্য মানুষের কাছে সস্তায় পৌঁছে দেওয়া, এইসব বড় বড় চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে ইচ্ছুক হও, তাহলে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং তোমার জন্য একটা চমৎকার ক্ষেত্র হতে পারে। আশা করি এই ভিডিওটা তোমাদের সবাইকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের একটা পরিষ্কার ধারণা দিতে পেরেছে। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো এবং দেখা হবে সামনের কোনো একটা ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।